আর্তনাদ রাজপথে, লাখ লাখ মানুষ। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে 40 দিনের শোক, এক সপ্তাহ সরকারি ছুটি। মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে দফায় দফায় তেহরানের পাল্টা আঘাত। সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। পাকিস্তান ও ইরাকের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। করাচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত 9। বাগদাদেও ব্যাপক সহিংসতা। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ও 7 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার 37 বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। এছাড়া ইরানের সেনাবাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। ক্ষমতার শূন্যতা সামাল দিতে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ রয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নজিরবিহীন হামলা শুরু করেছে তেহরান। ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, জর্ডান ও কুয়েত। ইরানের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটি লক্ষ্যবস্তু করে 6ষ্ঠ দফার পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে 6ষ্ঠ দফার পাল্টা এই হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে। এছাড়া তেল আবিবের হাকিরিয়া কমান্ড সদর দপ্তর সহ ইসরায়েলের কয়েকটি স্থানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন কনসুলেটের কাছে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এই হামলার আশঙ্কায় ইরবিলের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে গেছে।
ইরানের হামলার পর ইসরায়েল জুড়ে এখন শুধুই সাইরেনের শব্দ। রোববার সকাল থেকে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজছে। জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা আম্মানের আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান আরও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আগে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। দিয়েছেন যদি তারা পাল্টা হামলার চেষ্টা করে তাহলে ইরান এমন একটি হামলা দেখবে যে হামলা তারা অতীতে কখনো দেখেনি, এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এখন কথা হলো যে এই যুদ্ধটা আসলে কি চলতেই থাকবে নাকি দ্রুত বন্ধ হয়ে যাবে। আমরা একটু দেখে চাই যে আরও কিছু তথ্য আছে। ইরানের প্রতিশোধের নেয়ার অঙ্গীকার ইরানের রেভলিউশনারি গার্ডসের তারাও কিন্তু বলেছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি হামলা চালিয়েছে ছোট ছোট, এবং মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনা সহ যেগুলো রয়েছে সেখানে হামলা চালিয়েছে, এবং সবগুলোতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে আঞ্চলিক উত্তেজনা বাড়বে। যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে হামলা হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ কাতারের প্রায় অব্যাহত রয়েছে হামলা, এবং সেই হামলাগুলো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, বহুতল ভবন, বিমানবন্দর, এই ধরনের স্থাপনাগুলোতে হামলা হয়েছে। এখন আরেকটি বিষয়, এবং ইরানের যে হামলা, সেই হামলার পরে কিন্তু ইসরায়েলে অনবরত সাইরেন বেজে যাচ্ছে। তারা হামলার সম্ভাবনা তৈরি হলেই বিভিন্ন শেল্টারে চলে যাচ্ছে এবং নাগরিকদের সতর্ক করা হচ্ছে। এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু যুদ্ধের প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদী পড়তে পারে। আরেকটি বিষয় যে আমরা যেটা বলেছিলাম যে ইরানেও হতাহতের সংখ্যা বাড়ছে। এখন এই যুদ্ধের ভয়াবহতা আরও দীর্ঘ হলে কিন্তু পুরো অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। জি রবিউল, আমরা আপনার কাছ থেকে জেনে নিলাম, আবারও আসবো আলোচনায়। ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ মৃত্যুবরণ করেছেন। তার বর্ণাঢ্য, তার উত্তরসূরি হিসেবে ধর্মীয় নেতার দায়িত্ব পালন করছেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা যাচ্ছি সেখানে। این کسی که این موشک رو یکی از موشک‌های ما পশ্চিমা আধিপত্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আর গর্জে উঠবে না এই দারাজ কণ্ঠ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় থেমে গেল আয়াতুল্লাহ আলী খামেনির আপোষহীন লড়াই। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম আয়াতুল্লাহ আলী খামেনির। বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। মা খাদিজা মীর দামাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ কোরআন পাঠক ও সাহিত্যপ্রেমী, যিনি ছেলের মনে সাহিত্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলেছিলেন। در زمینه حمل و نقل استفاده 1979 সালের ইসলামী বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে বারবার কারাবরণ করলেও দমে যাননি রাজপথের লড়াকু সৈনিক। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে শক্তিশালী করতে পালন করেন মুখ্য ভূমিকা। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর খোমেনির মৃত্যুর পর তিনি অভিষিক্ত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে। দীর্ঘ 37 বছরের শাসনামলে অসংখ্যবার খামেনির জীবন নাশের চেষ্টা চালানো হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তার ডান হাতটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়। তবুও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। খামেনির আমলেই ইরান সামরিক দিক থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে। অত্যাধুনিক মিসাইল, ড্রোন ও সমরাস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি, যা পশ্চিমা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। একাধিকবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়ে তিনি প্রমাণ করেছেন মার্কিন আধিপত্যবাদকে তোয়াক্কা করেন না। ঘনিষ্ঠ সহযোগী কাসেম সোলাইমানি ও ইব্রাহিম রাইসিকে হারানোর শোকেও তিনি ছিলেন অটল ও অবিচল। থাকছে মিয়ানমারের দক্ষিণাঞ্চলে জান্তা সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই। চেকপোস্ট দখলে মরিয়া দুই পক্ষ। সাগাইনে বিমান হামলায় আহত বেশ কয়েকজন বেসামরিক। আবারও ফিরছি ইরান যুদ্ধের আলোচনায়। রবিউল, আপনার কাছ থেকে জানতে চাই যে খামেনিকে হত্যার জন্য এই যে পরিকল্পনা, এটির জন্য শনিবার সকালকেই কেন বেছে নেয়? সুন্দর একটি প্রশ্ন। আমরা জানি সবসময় ইসরায়েল রাতের বেলা হামলা চালায় যুদ্ধ বিমানের মাধ্যমে, কিন্তু এবার সকালে হামলা চালিয়েছে। এইটির হামলার উপর হামলাটি নির্ভর করেছে সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের উপর। কারণ তারা এই হামলার আগে বেশ কিছুদিন থেকেই, অর্থাৎ দীর্ঘদিন থেকেই তারা ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে
টার্গেট করেছিলেন এবং তাকে সবসময় নজরদারির মধ্যে রেখেছিলেন। তিনি কোথায় যাচ্ছেন, কখন কোথায় কি করছেন এবং তার যে কর্মসূচি সারাদিনের, এগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা সংগ্রহ করতেন গোয়েন্দাদের মাধ্যমে। এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির শনিবার সন্ধ্যায় সরকারি একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি তারা কোনো কারণে সকালবেলা নিয়ে আসে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেটই ছিল তাদের শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, এবং সেই কাজটি তারা করেছে। প্রথমেই সরকারের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে টার্গেট করার জন্যই প্রথম হামলাতেই তার উপর নিক্ষেপ করা হয়েছে। কেননা হামলা যদি শুরু হয়ে যায় তাহলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন, তখন তাদের যে লক্ষ্য পূরণ সেটি হয়তো কঠিন হয়ে যেতে পারে। আর এই কারণেই তারা হামলার জন্য এই শনিবার সকালটিকে বেছে নিয়েছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাই যে আমরা একটু দেখবো, আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখতে চাই। যে ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আগেই বলেছি যেটা, যে পাল্টা আঘাত করলে তাদের উপরে এমন একটি শক্তি প্রয়োগ করা হবে যা আগে কখনো দেখা যায়নি। এই হামলার পর ইরানের সাথে কূটনৈতিক আলোচনা সহজ হবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এই হামলার মাধ্যমে, আমরা কিন্তু এই যুদ্ধ বা সংঘাত শুরুর আগে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেছে যে তারা সীমিত আকারে হামলার কথা ভেবেছে, ভাবার কথা বলেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু আমরা দেখলাম যে না, তারা একেবারে সর্বশক্তি প্রয়োগ করলো। আরেকটি বিষয় যে চীন উদ্বেগ জানিয়েছে, আমরা কিন্তু এই সংঘাতে চীন এবং রাশিয়ার যে ভূমিকা সেটি কিন্তু খুবই নীরব ভূমিকা, তারা খুব বেশি আওয়াজ দিচ্ছে না, কিন্তু চীন শুধু উদ্বেগ জানিয়েছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান বা তাদের মেনে চলার কথা বলেছে। কিন্তু এই হামলার কারণে, সংঘাতের কারণে বৈশ্বিক যে জ্বালানি ব্যবস্থা সেটির কিন্তু একটা বড় প্রভাব পড়বে। রোজা, আমরা জানি যে হরমুজ প্রণালী কিন্তু বিশ্ব বাণিজ্যের, বিশেষ করে জ্বালানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুট, এবং সেই রুট ইতিমধ্যে ইরান কিন্তু বন্ধ করে দিয়েছে। আবারও ইরান যুদ্ধের আলোচনা। রবিউল, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতিতে কি ভূমিকা নিতে পারে? এই আলোচনা যাব, কিন্তু তার আগে একটু আপনি খবর দিয়ে রাখি। এই মুহূর্তে সর্বশেষ খবর যেটি হলো যে ইরানের যে লিডারশিপ কাউন্সিল, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যারা সরকারের নেতৃত্ব দেবে সেটার একটি গঠন করা হয়েছে, যেটা লিডারশিপ কাউন্সিল নামে। সেখানে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, আলীরেজা আরাফি নামে একজনকে এই লিডারশিপ কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলীরেজা আরাফি গার্ডিয়ান, যে ইরানের গার্ডিয়ান কাউন্সিল, সেই গার্ডিয়ান কাউন্সিলের কিন্তু অন্যতম নেতা। এখন আপনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব পড়বে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি আমরা দেখেছি যে কংগ্রেসে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তারা বলেছেন যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অযথা একটা ঝুঁকি নিতে হয়েছে এবং এই ঝুঁকির হয়তো ভবিষ্যতে বড় কিছু হতে পারে, এই ধরনের সমালোচনা করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ, মাত্র 23% মানুষ কিন্তু ট্রাম্পের এই হামলা, সেই অভিযানের পক্ষে মতামত দিয়েছে। বাকি অর্থাৎ অধিকাংশ লোকই কিন্তু এর বিরুদ্ধে মতামত দিয়েছে। আরেকটি বিষয় যে জাতিসংঘে আমরা জানি যে গতকাল রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে, যে বৈঠকের আহ্বান করেছিল ফ্রান্স এবং ওমান, সেই সঙ্গে রাশিয়াও যুক্ত ছিল, এবং সেখানে এই হামলার বিষয়ে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের যে সনদ, সেই সনদের লঙ্ঘন বলে অনেকে মন্তব্য করেছেন। তবে বেশিরভাগ, বিশেষ করে পশ্চিমা যে দেশগুলো রয়েছে, এই পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পক্ষেই মতামত দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছে যে ট্রাম্পের এইখানে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থের চেয়েও বেশি এই হামলার সফল যেটা পেয়েছে সেটা হলো ইসরায়েল চাচ্ছিল যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ুক এবং ইরানে সরাসরি হামলা চালাক, এবং শেষমেশ আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমনই একটি দেখলাম, এবং ইসরায়েল যেটা চেয়েছিল সেটাই হলো। ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর পূর্বাঞ্চলে প্রায় 150 স্থানের সম্মুখ লড়াই সহ কয়েকটি জায়গায় বিমান হামলার ঘটনা ঘটেছে। যদিও রুশ সেনাদের প্রায় অর্ধশত হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ, পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চলছে সংঘাত বন্ধের পরবর্তী বৈঠকের প্রস্তুতি। ক্রেমলিন জানিয়েছে চলতি মাসে আবুধাবিতে সংলাপ হওয়ার সম্ভাবনা আছে।
মিয়ানমারের দক্ষিণাঞ্চলে জান্তা সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। কানিংথারি অঞ্চলের সীমান্তে চেকপোস্ট দখলে দুপক্ষের মধ্যে সংঘাত হয়েছে। অন্যদিকে সাগাইং অঞ্চলের গত 2 দিনের বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম জানায় রাজ্যটির একটি বাজার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের সবাই বেসামরিক বলে জানা গেছে। আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। Because here ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে শনিবার বিক্ষোভ র্যালি করেছে পর্তুগালের হাজারো শ্রমজীবী। ব্যাপক আন্দোলনের মুখেও কর্মজীবীদের নানা অধিকার খর্ব করা এই প্রস্তাব বাতিল না করার নিন্দা জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেন দেশটিতে বিভিন্ন খাতে কাজ করা প্রবাসী বাংলাদেশিরাও। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। Sai para fazer a lavagem.